নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে রোববার রাত পোহালে কালকে 10:30টার সময় অল পার্টি মিটিং পার্লামেন্টের অ্যানেক্সার ভবনে। এখন অল পার্টি মিটিংয়ে কি হতে যাচ্ছে তার একটা আন্দাজ নেওয়ার জন্য, মানে খবর তো আমরা এভাবেই করি, একটা আন্দাজ নেওয়ার জন্য আমি বিভিন্ন পলিটিক্যাল পার্টি অপোজিশনকে আমি ফোন করেছিলাম, অনেকজনকে। সবার নাম বলতে গেলে এখন বিরাট লম্বা লিস্ট হয়ে যাবে, কিন্তু যারা যারা মানে উল্লেখযোগ্য মানে কথাবার্তা বলেছেন তাদের মধ্যে একজন আছেন হচ্ছে উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, যাকে আপনারা চেনেন, বহুদিন ধরে রাজনীতি করছেন, রেলমন্ত্রী ছিলেন। আবার আসাদুদ্দিন ওয়েসি, যিনি হচ্ছেন কট্টর বিজেপি বিরোধী। এছাড়া আছেন রাজ ঠাকরে মহারাষ্ট্রের। এদের সবার সঙ্গে কথা বলেছি। কথা বলে আমি যেটা বুঝলাম, আগামীকাল যে অল পার্টি মিটিংটা আছে সেই অল পার্টি মিটিংয়ে ভারতবর্ষের পেছনে সব রাজনৈতিক দল দাঁড়িয়ে গেছে। আসাদুদ্দিন ওয়েসি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন যে আমরা আইএস এর ভূমিকা দেখেছি, আইএস কিভাবে তার কর্মকাণ্ড চালায়, মানে তাদের হত্যার দেখেছি, ধরন দেখেছি, আর বাংলাদেশের হত্যার ধরনও আমরা দেখেছি ভিডিওতে। যেভাবে কোপানো হচ্ছে, মাটিতে শুইয়ে ফেলে, সেটা হচ্ছে আইএস এর যে হত্যাকাণ্ড যেভাবে ঘটায় তার থেকেও নৃশংসতম। এরা আবার পায়ের রক কেটে দেয়। তার মতে যে উর্দু ভাষী যে সমস্ত আপনার রয়েছে, মৌলবাদী রয়েছে, তাদের থেকে বাঙালি মৌলবাদী যারা আছে তারা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। তাদের কাজকর্ম দেখলে বোঝা যায় যে তারা কি করতে চাইছে সমাজটাকে। এরা কোন দিকে ছুটেছে এরা নিজেরা জানে না, কিন্তু দেশটাকে ধ্বংস করার জন্য এরা একেবারে আগুনের গতিতে ছুটছে। এছাড়া নবীন পট্টনায়ক এবং লালু প্রসাদ যাদব, এনারাও, রাজ ঠাকরে তো একেবারে মানে খড়গহস্ত, পারলে উনি বলছেন পারলে গাঁজা করে দিন। আমি বলবো যে সরকার গাঁজা বানিয়ে দিই। এই বাংলাদেশ আমাদের কাছে একটা বিপজ্জনক হয়ে গেছে, বা পাকিস্তানের থেকেও বাংলাদেশ এখন অতিরিক্ত বিপজ্জনক। আর এই বিষ যদি শেষ না করা যায়, মানে সমূলে যদি ধ্বংস না করা যায়, তাহলে পরে কিন্তু এই বিষ মাথায় চলবে। ফলে আমাদের হবে সরকারের ওপরে আমাদের চাপ থাকবে যে ইমিডিয়েটলি একটা অ্যাকশন যদি নেওয়া যায়, ইমিডিয়েটলি নেওয়া। অনেক দেরি হয়ে গেছে। আমি যেটা গতকালকে বলছিলাম সেটাও উনি বলেছেন, রাজ ঠাকরে উনি বলেছেন যে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত, এতটা বাড়তে দেওয়া উচিত হয়নি। কারণ এই কচু গাছ কাটতে কাটতে, বাংলায় যেটা আমরা বলি, উনি হিন্দিতে বলেছেন কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়ে ওঠে। এরা কিন্তু ডাকাত হয়েও দুর্ধর্ষ ডাকাত হয়ে উঠেছে। এরা কাউকে মানছে না। আর এই ডাকাত সর্দার, এই আলিবাবা 40 চোর, তার নায়ক, যে 40 চোরের নায়ক, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে কঠোরতম শাস্তির আওতায় আনা উচিত। এবং শেখ হাসিনা ওখানে বসার পর যেন একদম বর্ডারকে টাইট করে দেওয়া হয়, কোনোভাবেই বর্ডার থেকে যেন লোক এপারে না আসতে পারে, উইদাউট ভিসাও দেওয়া হোক একেবারে মানে সীমিত হারে। খুব দরকার না হলে পরে এই ট্যুরিস্ট ভিসা সব বন্ধ করে দাও। আমরা তো ভীষণ অবজেকশন জানাবো ট্যুরিস্ট ভিসার পক্ষে। ট্যুরিস্ট ভিসা নিয়ে আমাদের দেশে আর কেউ আসতে পারবে না, মানে এটা আমাদের একটা স্ট্রং অবজেকশন থাকবে। ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ বন্ধ হোক। হ্যাঁ, মেডিকেল ভিসা একদম দেখে শুনে, সত্যিকারে যাদের মেডিকেল ভিসার প্রয়োজন তাদেরকে মেডিকেল ভিসা দেওয়া হোক। এবং এই বিজনেস ভিসা
তার বিজনেস তো হচ্ছেই না। সুতরাং বিজনেস ভিসা এবং যে সমস্ত অন্যান্য ভিসাগুলো আছে, আরো কি কি ভিসা রয়েছে, সে সমস্ত ভিসার ব্যাপারে আরো ভারতবর্ষকে সতর্ক থাকতে হবে। ভারতবর্ষে এই কাজগুলো না করলে ভারতবর্ষের বিপদ আছে। সব মিলিয়ে যা বুঝলাম তাতে একেবারে মানে সরকারের বিপক্ষে কথা বলার তো কেউ নেই। সরকার যা বলবে, যদি এই প্রস্তাব আসে, আমি জানি না কি প্রস্তাব আসবে তা তো জানি না আমি, যদি এই প্রস্তাব আসে, সেটা আসাদুদ্দিন ওয়াসি সিদ্দিকীও বলছেন, যদি এই প্রস্তাব আসে তাহলে আমরা এই কথা বলবো। আর যদি প্রস্তাব না আসে তাহলে আমরা সর্বসম্মতভাবে একটা প্রস্তাব, একটা লিখিতভাবে আমরা লোকসভায় পেশ করব। ওই সোমবার দিনই পেশ করব। যদি এই প্রস্তাব বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রস্তাব যদি না থাকে, তাহলে আমরা সম্মিলিত একটা প্রস্তাব গ্রহণ করে ইমিডিয়েটলি আলোচনার জন্য সরকারের টেবিলে ফেলব। এই হচ্ছে বর্তমান মানে ভারতবর্ষের অপোজিশন পার্টির অবস্থা। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আগামীকাল এই 10:30টার যে মিটিং অ্যানেক্সার ভবনে হবে, সেই মিটিং এর ফলাফল যদি এই ইস্যুতে হয় তাহলে পরে কি হতে পারে। এবং তারপর এখানে ডিফেন্সের যে সমস্ত লোকজন আছেন, যারা রিটায়ার্ড জেনারেল আছেন, তাদের একটা ছোটখাটো একটা চ্যানেল আছে। সেই চ্যানেলটার আপনি দেখুন, কালকে আলোচনা হয়েছে, মোদি ইজ প্ল্যানিং সামথিং বিগ এগেন্স্ট বাংলাদেশ, রাহুল গান্ধী সাপোর্ট। আমি এটাও আপনাদের দিয়ে দিচ্ছি। এখানে আলোচনা করা হচ্ছে, এখানে সমস্ত জেনারেলরা এখানে বসেন, প্রাক্তন জেনারেলরা। এখানে আলোচনা করা হচ্ছে যে যে অবস্থায় বাংলাদেশ পৌঁছেছে তাতে পাকিস্তানের থেকে বাংলাদেশ হয়ে গেছে আরো ভীষণ রকম মানে ডেঞ্জারাস। বলে আমাদের ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত। এবং মোদিজি যেভাবে চুপ করে আছেন, ওনার কাজকর্ম আমরা জানি, ফলে আমার মনে হয় যে এইভাবে কাজটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এবং কবে শুরু হবে, কাইনেটিক ওয়ারে যেতে গেলে অনেকগুলো ব্যাপার থাকে। তবে এখন তো আর সেই কনভেনশনাল যুদ্ধ হয় না, যে সেনা পাঠিয়ে, লোকজন পাঠিয়ে, তারপরে তার অসৎ ফসৎ পাঠিয়ে, এখন কনভেনশনাল যুদ্ধ হয় না। যেমন পাকিস্তানকে যখন মারা হলো তখন কিন্তু কনভেনশনাল যুদ্ধ হয়নি, শুধু এপার থেকে শুধু কামাকাজি ড্রোন চার্জ করা হয়েছে আর হচ্ছে মিসাইল নিক্ষেপ করা হয়েছে। তাতেই কিন্তু মানে ধ্বংস হয়ে গেছে, অর্ধেক পাকিস্তান ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের এয়ারপোর্ট বলে কিছু নেই, পাকিস্তানের ইনস্টলেশন বলে কিছু নেই, পাকিস্তানের বিমান বলে কিছু নেই। এখন বাংলাদেশে যে গোপালগঞ্জে যে এই কাজটা করে যে কত বড় বিপদ ডেকে এনেছে, সেটা তো বাংলাদেশ বুঝতে পারছে না। এখন বুঝতে পারলেও সেটা স্বীকার করবে কিনা আমি জানি না। বাংলাদেশের একজন আমাকে লিখে পাঠিয়েছে, গোপালগঞ্জে নির্বিচারে গণগ্রেপ্তার চলছে, যাদের গ্রেপ্তার করছে অধিকাংশ সাধারণ মানুষ। আমাদের দলের একজন সদস্যের বোন জামাইকে গ্রেপ্তার করেছে, পেশায় সেই ভ্যান চালক। আমাদের এক ছাত্র নেতার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে। প্রতিটি হাট, বাজার ও বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার চালাচ্ছে। গোপালগঞ্জ থেকে আমাদের দলের নেতারা এই তথ্য দিয়েছেন। তিনি আরো জানান, আওয়ামী লীগের নেতারা সব পলাতক, যাদেরকে ধরা হয়েছে এরা অধিকাংশ নিরীহ মানুষ। শুধুমাত্র চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে কাদেরকে সন্তুষ্ট করতে গণগ্রেপ্তার। গোপালগঞ্জ এই দেশেরই অংশ। গোপালগঞ্জকে স্বাভাবিক করা আমাদের দায়িত্ব, কিন্তু গণহারে নিপীড়নের শিকার হলে সেটা গোপালগঞ্জের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিবে। এই ক্ষোভ থেকে তারা বাঁচার জন্য সশস্ত্র হয়ে উঠতে পারে, সেটা কিন্তু দেশের জন্য ভালো নয়। আমি পুলিশকে বলবো, হাসিনার আমলের মতো হয়েন না। বেশি বেশি গ্রেপ্তার দেখিয়ে বা সরকার বা দলের নেতাদের খুশি করার চরিত্র থেকে বেরোয় আসুন, নতুবা ক্ষতির শিকার আপনারাও হবেন। এটা খুব নিরপেক্ষভাবে উনি লিখে আমায় পাঠিয়েছেন। ওনারা ভাবছেন তো ওই ব্যাঙে মানে মুখ ব্যাঙের মতো গর্তের মধ্যে ঢুকি, কুয়োর ব্যাঙের মতো। এখন সারা বিশ্ব জুড়ে এখন চিৎকার হচ্ছে, মানে সারা বিশ্বের কাগজ তো আমি তো কয়েকটা আপনাদের দেখিয়েছি, আজ একটা কাগজ আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে টাইমস লিখেছে, হু শট রমজান, কে মারল রমজানকে। এদিকে ভালো কাজ করেছেন সেনানায়ক, ভালো কাজ করেছেন তো। তা ভালো কাজ করার পর আজকে রোববার সেনা সদর নির্বাচনী পর্ষদ
2025 অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য পেশ করেন। এখানে তিনি নিশ্চয়ই ধন্যবাদ জানিয়েছেন যে গোপালগঞ্জে মেরে ঠান্ডা করে দিয়েছে, গোপালগঞ্জ একদম সুন্দর করেছে। কিন্তু এরা জানে না আজকে আমেরিকার জন্য তো এরা এত লাফালাফি করছে, আমেরিকা এদের পাশে দাঁড়াবে। আমেরিকার পত্র বন্ধ করে দিয়েছে, কাল আমি বলেছি। এবার আমেরিকার চরিত্র দেখুন, আমেরিকার চরিত্র এইটা, আজকে আপনার পাশে আছে, কালকে আপনি জানতেও পারবেন না আপনার পাশে আছে কিনা। পাকিস্তানের পাশে এতক্ষণ রয়েছে। তো এই যে পাকিস্তানে লস্করে তৈবার একটা অন্য গোষ্ঠী, তার নাম হচ্ছে টিআরএফ। এই টিআরএফ, এটা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এরাই আমাদের পহেলগামে এসে এরা হত্যাটা করেছিল। এই 25 জনকে 26 জনকে হত্যা করেছিল, এরাই করেছিল। এরপরে একে কিন্তু আড়াল করে রেখে দিয়েছিল আমেরিকায়। গত পরশুদিনকে হঠাৎ এই আমেরিকায় সেই ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট তারা লিখেছে টেরোরিস্ট ডেজিগনেশন অফ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, মানে লস্করে তৈবার যে শাখা সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট তাদেরকে ব্যান করে দিল। মাফ করবেন। ফলে এই হচ্ছে আমেরিকার চরিত্র। আজকে যারা আপনারা লাফাচ্ছেন না আমেরিকা পাশে আছে, আমেরিকা পাশে আছে, প্রথম কথা আমেরিকা ঢুকতে পারবে না। আর দ্বিতীয় কথা, আমেরিকা যদি আপনার পাশেই থাকে তাহলে পরে যখন এইসব কাণ্ডবাণ্ড হয়ে যাবে না, সেই সময়তে ডক্টর ইউনূস যদি যেতে চান আমেরিকায়, আমেরিকা কিন্তু ঢুকতে দেবে না। আজকে আমি বলে দিচ্ছি, ডক্টর ইউনূসকে যদি ফ্রান্স এখন বলে বা জার্মানি যদি বলে আমরা তোমায় আশ্রয় দিচ্ছি, তুমি চলে এসো, উনি পরশুদিনকে রওনা হয়ে পালিয়ে যাবেন, কারণ ওনার পক্ষে আর সামলানো সম্ভব হচ্ছে না। উনি এখন এক্সিট রুট খুঁজছেন। এই যে ভারতকে বারবার হরিলুটকে দিয়ে ফোন করানো হচ্ছে না, এটা হচ্ছে এক্সিট রুট খুঁজছেন। তবে যাই হোক, কালকের মিটিংয়ে যেটা হতে পারে সেটা আমি আপনাদের বলে দিলাম, এইটা হতে পারে। এখন যদি এই প্রসঙ্গটা ওঠে, না হলে পরে এখন অপোজিশন এইটাকে প্রস্তাব হিসেবে আনবে এবং লোকসভার টেবিলে পেশ করে বলবে ইমিডিয়েট এর উপরে আলোচনা চাই, অর্থাৎ সরকারকে দিয়ে চাপ দিয়ে বাংলাদেশের উপরে অ্যাকশনটা নেওয়া হবে। তাহলে মোদিজির সামনে এখন একটাই রাস্তা, সেটা হচ্ছে বাংলাদেশের উপরে যত তাড়াতাড়ি পারা যায় অ্যাকশন নেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।